আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেসের 9 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে আমরা গত ক্লাসে কিছু অঙ্ক করাইছি, অঙ্কগুলো আসবে না, যদি আসে দিতে পারবা ইনশাল্লাহ। কিন্তু আজকের ক্লাসে যে অঙ্কগুলো করাবো টুল লাইফের অঙ্ক, এগুলো অবশ্যই আসবে। তা প্রথমে আজকের টুল লাইফ কী জিনিস এটা বোঝাবো, তারপরে টুল লাইফের যে সূত্র আছে সূত্র, তারপর অঙ্ক করাবো। আজকের ক্লাসে মূলত এইটুকু করাবো। তাহলে প্রথমে আমরা দেখি টুল লাইফ কাকে বলা হয়। টুল লাইফ হচ্ছে ধরো কাটিং টুল দ্বারা তুমি যে জব কাটবা মেশিনের মধ্যে, যেমন লেদ মেশিনে কাটিং টুল আটকানো হয়, ঠিক আছে। কাটিং টুল দ্বারা যখন জব কাটবা, সেই কাটার পরে ওই টুলের যে সময়টা, মানে টুলটা যতক্ষণ কার্যক্ষম থাকে, যেমন ধরো এই যেখানে দেখাইতেছি আমি, কাটিং টুলকে পুনরায় দাঁড়ালো করা পর্যন্ত টুল লাইফ সময়কে টুল লাইফ বলা হয়। মানে একটা কাটিং জবকে, কাটিং টুলকে তুমি দাঁড়ালো করলা, দাঁড়ালো করার পরে ওইটাতে কাটা শুরু করলা, পরবর্তী যখন আবার দাঁড় দিবা, এই যে মাঝখানে যে সময়টা, সেই সময়টাকে বলা হয় টুল লাইফ। কীরকম দেখো, ধরো একটা কাটিং টুল নিলাম আমি, যে কাটিং টুল, এই কাটিং টুলটাকে ধার দিলাম, ধার দিলাম, ধার দিলাম আমি মনে করো সকাল 10টার সময় ধার দিলাম। দেখা গেলো এটা দিয়ে মেশিনিং করতেছি, 10 AM এ ধার দিছি আমরা। এটা দিয়ে আমরা কাটতে থাকলাম, ধাতু কাটতে থাকলাম, কাটতে কাটতে আমাদের 5 PM এ এইটা আবার দাঁড় দিয়ে শুরু করলাম, মানে দাঁড় শেষ হয়ে গেছে। এখানে যে দাঁড়টা দিলাম একটু আগে, 10টার সময় কাজ শুরু করার আগে দাঁড় দিছি, আবার 5টার সময় এটা। তাহলে এই যে 10টা থেকে 5টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় টুল লাইফ। 10টা থেকে 5টা পর্যন্ত যে সময়টা, এই সময়টা টুল লাইফ। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো এই 10টা থেকে 5টা পর্যন্ত যে এই টুল দিয়ে কাটছি, মাঝখানে 1 ঘন্টা যে শ্রমিকে কাটছে, ওই 1 ঘন্টা সময় সে বিশ্রাম নিছে। 1 ঘন্টা সময়টা কিন্তু সে বিশ্রাম নিছে। তাহলে টুল লাইফ কিন্তু 1 ঘন্টা বাদ যাবে। মানে একটানা কাজ করতে হবে। এই টুল দ্বারা যদি একটানা কাজ করার পরে যখন দাঁড় শেষ হয়ে যাবে, তখন ওই সময়টাকে বলা হয় টুল লাইফ। মাঝখানে যদি কোনো বিরতি দাও, তাহলে কিন্তু হবে না। মনে করো টুল তুমি ধার দিছো, ধার দিয়ে আলমারিতে রেখে দিলা, 1 বছর পরে আবার কাটা শুরু করলা, তাহলে কিন্তু হবে না। তাহলে টুলকে 1 বছর হবে, ওটা তো আলমারিতে রেখেছে। মানে টুল যতক্ষণ পর্যন্ত কাজ করে, কাটিং টুল যতক্ষণ পর্যন্ত কাজ করে, পুনরায় দাঁড় দেওয়ার আগ পর্যন্ত, মানে দাঁড় শেষ হওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় কাজ করে, সেই সময়টাকে বলা হয় কি, টুল লাইফ। তাহলে এখানে সংজ্ঞায় লেখা আছে, কাটিং টুলকে পুনরায় দাঁড়ালো করার আগ পর্যন্ত সময়কে টুল লাইফ বলা হয়। পুনরায় দাঁড়ালো করার আগ পর্যন্ত সময়কে টুল লাইফ বলা হয়। আচ্ছা, এটার অথবা একটা সংজ্ঞা আছে, দেখো, অথবা একবার দাঁড়ালো করার পর কার্যক্রম থাকা পর্যন্ত একটি কাটিং টুল কি পরিমাণ ধাতু অপসারণ করে, তার দ্বারা টুল লাইফ নির্ধারণ করা হয়। আচ্ছা, এটা হলো একটা পদ্ধতি টুল লাইফ নির্ধারণ করার। আর আরেকটা পদ্ধতি আছে, তুমি একটা কাটিং টুল ধার দিলা, ধার দেওয়ার পরে এই বস্তুটা কাটতেছ, এই বস্তুটা আমি কাটবো, টার্নিং করবো, তাই না, এই কাটিং টুল দ্বারা। এখন এই টুল লাইফ তো এইভাবে নির্ধারণ করে সময় দিয়ে একবার, আবার নির্ভর করে কি, এই টুল দ্বারা যে পরিমাণ ধাতু কাটলাম, মনে করো আমি এখানে 10 মিটার কিউব ধাতু কাটলাম, এখান থেকে কত আয়তনের ধাতু কাটলাম, 10 মিটার কিউব। তাহলে 10 মিটার কিউব হবে টুল লাইফ। তার মানে টুল লাইফকে সময় দ্বারা প্রকাশ করা হয়, আয়তন দ্বারা প্রকাশ করা হয়। টুল লাইফকে কি দ্বারা প্রকাশ করা হয়, সময় দ্বারা প্রকাশ করা হয় এবং আয়তন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সময় দ্বারা প্রকাশ করাটাই কিন্তু মানে তোমার কাছে পছন্দসই মনে হচ্ছে, কারণ লাইফ মানে সময়, তাই না, আর এটা আয়তন, কিন্তু আয়তন দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তার মানে একটা টুলকে দাঁড় দেওয়ার পরে সে যে পরিমাণ ধাতু অপসারণ করবে, সেই পরিমাণ ধাতুকে বলা হয় কি, টুল লাইফ। অথবা একটা দাঁড়িং টুলকে ধার দেওয়ার পরে দাঁত শেষ হওয়ার আগ পর্যন্ত যে সময় সে ধাতু কাটে, মানে কাটার মতো ক্ষমতা থাকে তার, তাকে বলা হয় কি, টুল লাইফ। এখন এই টুল লাইফটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা আমরা দেখব। তার আগে আমরা একটা কাটিং টুল দেখে আসি। তোমরা এখানে একটা কাটিং টুল দেখতেছ চিত্রে। কাটিং টুল বিভিন্ন ধরনের হয়, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল একটা চিত্র। আমরা মিলিং মেশিনে অনেক ধরনের কাটিং টুল দেখছি, ফেস মিলিং কাটার, রিং মিলিং কাটার, তাই না, ডিল বিট একটা কাটিং টুল, অনেক ধরনের কাটিং টুলই আছে। কিন্তু আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। এটা চিত্র আসবে আমাদের পরীক্ষায়, এটা আমি করাবো।
এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলে দেখো এই এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে, গর্ত আছে, এখানে আবার এই যে খাস কাটার মতো আছে, তাই না? আবার এই পাশে একটা অ্যাঙ্গেল আছে, ঠিক সেম অ্যাঙ্গেল ওই পাশে আছে, আবার এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখো এই যে এখানে একটা অ্যাঙ্গেল আছে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কাটিং টুলের জন্য অ্যাঙ্গেলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাঙ্গেলগুলো আমি করাবো, অ্যাঙ্গেল কোনটা কি অ্যাঙ্গেল, কেন গুরুত্বপূর্ণ, কেন অ্যাঙ্গেলটা দিতে হয় আমি করাবো। তার আগে যেহেতু টুল লাইফ শুরু করছি, অ্যাঙ্গেলগুলো আগে পড়ানো উচিত ছিল। আচ্ছা, অ্যাঙ্গেলগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অ্যাঙ্গেলগুলো যদি ঠিক মতো না দেওয়া হয়, কাটিং টুলের যে অ্যাঙ্গেলগুলো যদি ঠিক মতো না দেওয়া হয়, টুল কিন্তু বেশি দিন টিকবে না। ধরো এই অ্যাঙ্গেলটা আমি দিলাম না, এই যে অ্যাঙ্গেলটা আমি সোজা এদিকে দিলাম, সোজা এদিকে দিয়ে দিলাম, মানে এই যেটুকু যে অ্যাঙ্গেল এটা দিলাম না, তাহলে কি হবে, টোটাল এই পাশটা ক্ষয় যাবে। ঠিক আছে? তাহলে কাটিং টুলের টুল লাইফটা নির্ভর করে কিন্তু অ্যাঙ্গেলের উপরে। কাটিং টুলের যে অ্যাঙ্গেলটা যদি ঠিক মতো না হয়, টুল লাইফ ঠিক মতো থাকবে না। আবার এই কাটিং টুল ম্যাটেরিয়াল যেটা দেখতেছ, এই ম্যাটেরিয়াল কিন্তু যদি তুমি কম দামি ম্যাটেরিয়াল দাও, টুল লাইফ কিন্তু বেশি দিন হবে না। মানে তুমি মাইল্ড স্টিল দিয়ে কাটিং টুল বানাইলে তাহলে কিন্তু টুল লাইফ হবে না। তাহলে আমরা এই অ্যাঙ্গেলগুলো একটু পরে দেখি, আগামী ক্লাসে দেখব। আজকে আমরা টুল লাইফ নিয়ে আলোচনা করবো। তাহলে টুল লাইফ কী কী বিষয়ের উপর নির্ভর করে, মানে একটা টুলের লাইফ কী বিষয়ের উপর নির্ভর করে, এগুলো একটু আলোচনা করব। টুল লাইফ যেসব বিষয়ের উপর নির্ভরশীল এগুলো দেখো একটু। কার্যবস্তুর ভৌত ধর্ম, মানে যে বস্তু তুমি কাটতেছ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। যে বস্তু তুমি কাটতেছ, মনে করো এই বস্তু তুমি কাটতেছ, এইটার ভৌত ধর্ম কিরকম, এটা কি নরম না শক্ত, কিরকম ধর্ম, এটা কি মানে মানে এইটার যে ধর্মগুলো আছে, ধরো আমি একটা নরম বস্তু কাটতেছি, তাহলে টুলের লাইফ বেশি হবে, আর শক্ত বস্তু কাটলে টুলের লাইফ কম হবে, এটা তো স্পষ্ট বোঝা যায়। 2 নম্বর কাটিং স্পিড। আমি যদি কাটিং স্পিড, এই যে এখানে কাটিং টুল দ্বারা কাটতেছি, এখন স্পিড যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই টুলের উপর ধাক্কা বেশি পড়বে। স্পিড যদি বেশি হয় তাহলে টুলের উপরে কি হবে, ধাক্কা বেশি পড়বে, তাই না? তাহলে এই যে ধাক্কা বেশি পড়লে তার লাইফ কমে যাবে। স্পিড যদি বেশি হয় তাহলে লাইফ অবশ্যই কমবে। স্পিড কম হইলে আস্তে আস্তে কাটলে লাইফ বাড়বে। যত্ন সহকারে কাজ যদি কাটি, আমি টুলটাকে যদি যত্ন সহকারে ব্যবহার করি, স্পিড কম দিয়ে আস্তে আস্তে যদি কাটি, তাহলে কি হবে, এরিয়া অফ কাট, যে এরিয়া তুমি কাটতেছো, এই যে এরিয়াটা, এই যেটার উপরে এই এরিয়াটা তুমি কাটতেছো না, কাটতে কাটতে এদিকে যাবে, এই এরিয়ার উপরে নির্ভর করবে এরিয়াটা কীরকম, কাটার এরিয়াটা কীরকম, কাটার এরিয়াটা কি এবড়ো থেবড়ো নাকি সমান, তো এই এরিয়ার উপর নির্ভর করবে টুল লাইফ। এরিয়া যদি ভালো হয় তাহলে এই হবে, আস্তে আস্তে কাটবে। ঠিক আছে? আচ্ছা, কাটিং টুলের আকৃতি এবং অ্যাঙ্গেল। কাটিং টুলের যে আকৃতি বা অ্যাঙ্গেল যদি ঠিক থাকে, একটু আগে বলছি এটা আমি, কাটিং টুলের আকৃতি বা অ্যাঙ্গেল যদি ঠিক না থাকে তাহলে টুল লাইফ বেশি পাওয়া যাবে না। কাটিং টুল ম্যাটেরিয়ালস। এখন এই যে টুল এটা যে তৈরি করছো, এটা যদি তুমি শক্ত ধাতুর হয় তাহলে টুল লাইফ বেশি হবে, আর নরম ধাতুর হইলে, এই যে এইটার ধাতু যদি শক্ত হয়, শক্ত হইলে টুল লাইফ বেশি হবে, আর নরম হইলে টুল লাইফ কম হবে। ব্যবহৃত কাটিং ফ্লুইডের প্রকৃতি পরিমাণের উপরে। এখন এই টুলটা যখন কাটবা, কাটার সময় এটা কিন্তু গরম হয়ে যাবে, গরম হয়ে কিন্তু হার্ড হয়ে ভেঙে যাবে, এই কাটিং টুলটা কিন্তু ভেঙে যাবে। আমরা যখন কাটবো, কাটার সময় কিন্তু এ ঘর্ষণ হবে, প্রচণ্ড হিট হবে, এটা এই কাটিং টুলটা কিন্তু হিট হবে, প্রচণ্ড লাল হয়ে যাবে, মাথাটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, লাল হয়ে গেলে এই মাথাটা কিন্তু বঙ্কর হয়ে যাবে, ভেঙে যাবে, কিংবা এটা ভুতা হয়ে যাবে। যদি কোনো কিছু গরম হয়ে লাল হয়ে যায় তাহলে নরম হয়ে যায় না এখানে, তাহলে টুল নষ্ট হয়ে যাবে। এর জন্য করা হয় কি, যখন কাটিং টুলতে অপারেশন করা হয়, তখন ওখানে যাতে ঠান্ডা থাকে এক ধরনের ফ্লুইড ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে কাটিং ফ্লুইড, যা ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা মিলিং মেশিন যখন দেখছি তখন আমরা ওই কাটিং ফ্লুইড দেখছি। কাটিং ফ্লুইড দিলে কি হবে, এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে টুল লাইফ বেশি হবে। ঠিক আছে? এখন যে কাটিং ফ্লুইড তুমি ব্যবহার করতেছো তার প্রকৃতি এবং পরিমাণের উপর, তুমি কম ব্যবহার করলে কাটিং ফ্লুইড বেশি লাগে, তুমি দিতেছো কম, তাহলে টুল লাইফ কমে যাবে। আর প্রকৃতির উপর নির্ভর, কাটিং ফ্লুইড প্রকৃতি, কাটিং ফ্লুইড যেটা দিতেছো ওইটা কি আসলে পানি দিতেছো নাকি মিনারেল লাড অয়েল দিতেছো, কি দিতেছো, এক এক কাটিং ফ্লুইডের এক এক রকম গুণাগুণ থাকে। তাহলে যে কাটিং ফ্লুইড দিবা সে যদি ভালো কাটিং ফ্লুইড হয়, সেখানে টুল লাইফ বেশি পাইবা। ওয়ার্কপিস, কাটিং টুল এবং মেশিন টুলের দৃঢ়তা। এখন যে মেশিনটা তুমি কাটতেছ, ওই মেশিনটা মানে ঠিকমতো বসে নাই, মেঝেতে ঠিকমতো বসে নাই, যার জন্য কাঁপাকাঁপি করতেছে,
কিংবা যে জব তুমি আটকাইছো, এই যে কাটিং, এই যে ওয়ার্ক পিস, এটা এখানে আটকাই নাই ঠিক মতো, যার কারণে এটা কাপাকাপি করতেছে। অথবা যে কাটিং টুল এখানে আটকাইছো, ওই কাটিং টুলটা ঠিক মতো টাইট দাও নাই তুমি, তাহলে এটাও কাপাকাপি করতেছে। যদি এরকম হয়, লুজ ফিটিং যদি থাকে, তাহলে কি হয়, টুল লেপ কমে যাবে। বুঝতে পারছো? ফিড এবং ডেপথ অফ কাটের অনুপাতের উপরে। এখন ডেপথ অফ কাট যদি তুমি বেশি দাও, তাই না, ফিড এবং ডেপথ অফ কাটের অনুপাত, মানে ফিড হয়েছে এদিকে যাবে, ডেপথ অফ কাট ওইদিকে যাবে, এটার অনুপাতের উপর নির্ভর করবে। এটা অনুপাত যদি বেশি হয়, টুল লাইফ কম হবে। ফিড ডেপথ অফ কাটের অনুপাত যদি বেশি হয়, তাহলে টুল লাইফ কি হবে, কমে যাবে। এইগুলো একটু মুখস্থ করতে হবে, এগুলা তুমি, গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা মুখস্থ করে ফেলবা যে টুল লাইফ কী কী বিষয়ের উপরে নির্ভরশীল। আমরা পরবর্তী প্রশ্নে যাই। টুল লাইফ সম্পর্কিত আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা আমি যাব এখন। এটা হচ্ছে মেশিনেবিলিটি কি, মেশিনেবিলিটি ইন্ডেক্সের সূত্রটি লেখো। মেশিনেবিলিটি ইন্ডেক্স, মেশিনেবিলিটি কি, এই মেশিনেবিলিটির মধ্যেই মেশিনেবিলিটির সংজ্ঞাটা আছে। মেশিন অ্যাবিলিটি বা মেশিনের সামর্থ্য, মেশিন অ্যাবিলিটি বা মেশিনের সামর্থ্য, তাই না? তো মেশিনেবিলিটি কি, মেশিন দ্বারা যখন কোনো কিছু কাটার সময় সে কেমন কাটতে পারে, মানে কাটার যোগ্যতা তার কীরকম বা কাটার সামর্থ্য কীরকম, সেটা হচ্ছে মেশিনেবিলিটি। এটা স্পষ্টভাবে দেওয়া আছে। মেশিন দ্বারা কাটার সময়, দেখো, মেশিন দ্বারা কাটার সময় কোনো ধাতুর এক অংশ থেকে অন্য অংশকে সহজে বিচ্ছিন্ন করার যোগ্যতাকে মেশিনেবিলিটি বলা হয়। মানে একটা অংশ থেকে আরেকটা অংশ বিচ্ছিন্ন করবা, টার্নিং এর সময় কি করবা, বিচ্ছিন্ন করতে হয় না ধাতু, তাহলে এই যে যোগ্যতা, এই যোগ্যতা বলা হয় মেশিনেবিলিটি। এই মেশিনেবিলিটি নির্ণয়ের জন্য একটা ইন্ডেক্স আছে, মানে কোন মেশিনের মেশিনেবিলিটি বেশি কোনটার কম, এটা তুমি কিভাবে পরিমাণ করবা। তুমি একটা মেশিন দেখলা একটু আগে যে লেদ মেশিনে দাঁতও কাটতেছো, আবার একটু পরে দেখলা আরেকটা লেদ মেশিনে দাঁতও কাটতেছো, তুমি বুঝবা কিভাবে সহজে যে এটা মেশিনেবিলিটি বেশি, এটার মেশিনেবিলিটি কম? এটা কিন্তু বোঝা যাবে না। এটার জন্য, বোঝার জন্য একটা ইন্ডেক্স হিসাব করা হয়, ওর নাম হচ্ছে মেশিনেবিলিটি ইন্ডেক্স। এই মেশিনেবিলিটির সূত্র হলো, মেশিনেবিলিটি হচ্ছে ভিটি বা বিএস ইন্টু 100। এটা একটা সূত্র। ভিটিটা হচ্ছে তোমার, এই যে ভিটিটা হচ্ছে 1 মিনিট সময়ে, 1 মিনিট টুল লাইফ সময়ে কাটিং স্পিড। টুল লাইফ যখন 1 মিনিট হবে তখন যে কাটিং স্পিড থাকবে, এটা ভিটি মানে হচ্ছে টুল লাইফ 1 মিনিট সময়ে যে কাটিং স্পিড থাকবে ওইটা। আর বিএস মানে হচ্ছে 1 মিনিট টুল লাইফ সময় স্টিলকে কাটার সময় কাটিং স্পিড। মানে এইটা হচ্ছে স্টিলকে আদর্শ ধরে ইন্ডেক্স তৈরি করা হয়েছে। ধরো আমি কপার কাটতেছি অথবা অ্যালুমিনিয়াম কাটতেছি, তখন সূত্রটা হবে এরকম, দেখো, অ্যালুমিনিয়াম কাটার সময় 1 মিনিট টুল লাইফ সময়ে যে কাটিং স্পিড, অ্যালুমিনিয়াম কাটার সময় 1 মিনিট টুল লাইফ সময়ে যে কাটিং স্পিড মানে বেগ, এটার ভাগ দিতে হবে কি দিয়ে, 1 মিনিট স্টিল কাটার সময় যে কাটিং স্পিড থাকবে। মানে অ্যালুমিনিয়াম কাটার সময়, আমি অ্যালুমিনিয়াম তো বলতেছি, অ্যালুমিনিয়াম কাটার সময় যে কাটিং স্পিড থাকবে ওইটারে কারেতে ভাগ দিবা, স্টিল কাটার সময় যে কাটিং স্পিড থাকবে ওইটারে ভাগ দিলেই। কিন্তু এটা 1 মিনিট থাকতে হবে। অ্যালুমিনিয়াম যে 1 মিনিট কাটবা, স্টিলও 1 মিনিট কাটতে হবে, 1 মিনিট টুল লাইফ সময়ে। ঠিক আছে, মেশিনেবিলিটি ইন্ডেক্স। এখন আসো, এই টুল লাইফ নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে টেইলরের টুল লাইফ সমীকরণ। আচ্ছা, 1907 সালে, এই যে 1907 সালে বিজ্ঞানী এফ.ডব্লিউ. টেইলর কনস্ট্যান্ট ফিডে কাটিং স্পিডের সাথে টুল লাইফের সম্পর্কে একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। কনস্ট্যান্ট ফিড কিন্তু আমরা যখন কাটবো, এই যে দেখো এরকম যখন ধাতু কাটবো, কাটিং টুল এটা না, ফিড মানে কি, এই যে ক্যারেজ যদি এদিকে মুভ করে, এই যে ক্যারেজের হ্যান্ডেল, এটা যদি এদিকে মুভ করে, এইটা কিন্তু ফিড হবে, এদিকে আসাটাই ফিড, এক গুণনে যতটুকু আসে। এখন তুমি এই মনে করো প্রথমে অনেক ফিড বেশি দিলে, আবার ফিড কম দিলে, আবার ফিড বেশি দিলে, আবার ফিড কম দিলে, তা না, একই রকম ফিডে কাটতে হবে। মানে আমি যখন ধাতু কাটবো তখন কনস্ট্যান্ট ফিডে কাটতে হবে, কনস্ট্যান্ট ফিডে এবং কাটিং স্পিডে
সাথে কনস্ট্যান্ট ফিড এবং কাটিং স্পিডের সাথে, মানে কাটিং স্পিড আবার চেঞ্জ করা যাবে না, কাটিং স্পিড কখনো বেশি কখনো কম না, দুইটাই কি কনস্ট্যান্ট থাকতে হবে। টুল লাইফের সম্পর্ক একটি সমীকরণের সাহায্যে প্রকাশ করেন, মানে এই আমি যদি এই ধাতুটাকে কনস্ট্যান্ট স্পিডে কাটি এবং কনস্ট্যান্ট ফিডে কাটি, তাহলে একটা সমীকরণের সাহায্যে টুল লাইফটা প্রকাশ করা যায়। সেই সমীকরণটা হচ্ছে টেইলরের টুল লাইফ সমীকরণ। সমীকরণটা হচ্ছে কি ভিটি এন ইজিক্যাল টু সি, ভিটি এন ইজিক্যাল টু সি। এখন দেখো ভি মানে হচ্ছে কাটিং স্পিড, যদিও আমরা এই অধ্যায় পড়ে আছি সিএস মানে কাটিং স্পিড, সিএস আর ভি একই জিনিস, সিএস আর ভি একই জিনিস। ভি মানে কি কাটিং স্পিড। টি মানে হচ্ছে টুল লাইফ, এই যে টিটা দেখতেছো এই টিটা হয়েছে টুল লাইফ, আর এনটা হয়েছে সূচক। এই এনটা, এনের মানটা টুল ম্যাটেরিয়ালের উপর নির্ভর করবে, যে টুলটা তুমি কাটতেছো তার ম্যাটেরিয়াল কীরকম, সে এটার একটা সূচক তৈরি করছে বিজ্ঞানীরা। ধরো স্টিলের টুল লাইফের টুল কাটিং টুলের সূচক একরকম হবে, ডায়মন্ডের কাটিং টুলের সূচক একরকম হবে। এই সূচকটা তোমার ব্যাপার না, এটা বিজ্ঞানীরা বের করছে, ছক আছে, ছক দেখে তোমার নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করা আছে। এন ইজিক্যাল টু সূচক যা টুল ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, মানে এক এক ধরনের ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের সূচক আছে। আর সি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কোন কনস্ট্যান্ট জানো? এই যে পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এরকম পড়ো না? ওই কনস্ট্যান্ট পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। অথবা এই যে তুমি আচ্ছা পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট মানে কি পি ওয়ান বি ওয়ান গামা ইজিক্যাল টু পি টু ভি টু গামা ইজিক্যাল টু পি থ্রি গামা, যত লিখতে চাও তুমি। ওই যে বার্নৌলির সূত্র মতো কনস্ট্যান্ট লেখো না, ওই কনস্ট্যান্ট মানে পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, তাহলে পি ওয়ান বি ওয়ান গামা ইজিক্যাল টু পি টু গামা ইজিক্যাল টু পি থ্রি গামা ইজিক্যাল টু পি ফোর গামা, এরকম লেখা যায়, যত ইচ্ছা তুমি লিখতে পারো। তার মানে এখানে যে তুমি কনস্ট্যান্ট দেখতেছো এটা সেই কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি যদি সূত্র আকারে যদি লিখি, আমরা যে অঙ্ক করব অঙ্কের সূত্র আকারে যদি লিখি তাহলে এরকম হবে সূত্রটা। আমরা যখন এই ধরো বার্নৌলির সূত্র যখন তুমি লেখো তখন তুমি এরকম লেখো না, এই যে ধরো জেড প্লাস পি পি বাক রো জি প্লাস ভি স্কোয়ার বাক টোয়াইস জি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এরকম লেখো না? ভি স্কোয়ার বাক টোয়াইস জি কনস্ট্যান্ট, কিন্তু এইটাতে তুমি লেখো না, অঙ্ক করো না, অঙ্ক করার সময় লেখো এরকম জেড ওয়ান প্লাস পি ওয়ান বাক কত রো জি প্লাস ভি ওয়ান স্কোয়ার বাক কত টোয়াইস জি ইজিক্যাল টু জেড টু প্লাস পি টু বাক কত রো জি প্লাস ভি টু স্কোয়ার বাক কত টোয়াইস জি। তাহলে এই যে সূত্র লেখো না এরকম, ঠিক এরকম আমরা অঙ্ক করার জন্য আমরা অঙ্ক করবো এই সূত্র দ্বারা। সূত্রটা এইরকম লিখবো না, আমরা যেরকম লিখবো বার্নৌলির সূত্র যেরকম লিখি ওরকম লিখবো। দেখাচ্ছি দাঁড়াও। তাহলে আমাদের সূত্রটা হলো দাঁড়াইছে এরকম, দেখো ভি টি এন ইজিক্যাল টু সি। সুতরাং আমরা লিখতে পারি ভি ওয়ান টি ওয়ান এন ইজিক্যাল টু ভি টু টি টু এন ইজিক্যাল টু কত লিখতে পারি বি থ্রি টি থ্রি এন। কিন্তু আমরা অঙ্ক করার জন্য দুইটা হলেই হয়, তাই না? ভি ওয়ান টি ওয়ান এন ইজিক্যাল টু ভি টু টি টু এন ইজিক্যাল টু ভি থ্রি 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 এন, অথবা প্রথমটা ইজিক্যাল টু দ্বিতীয়টা, দ্বিতীয় ইজিক্যাল টু তৃতীয়টা, অথবা প্রথমটা ইজিক্যাল টু তৃতীয়টা লেখা যায় না? আমি যদি লিখি ভি ওয়ান টি ওয়ান এন ইজিক্যাল টু ভি থ্রি টি থ্রি এন, লেখা যায় না? লেখা যাবে, সবই কনস্ট্যান্ট, এটা লেখা যাবে। অথবা আমি যদি লিখতে পারি দেখো ভি ফাইভ টি ফাইভ এন ইজিক্যাল টু ভি সেভেন টি সেভেন এন, মানে সবই কনস্ট্যান্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন তাহলে প্রথম অঙ্কে চলে যাই, যে একটা অঙ্ক করবো টুল লাইফ নির্ণয়ের যে অঙ্কটা, এটা গুরুত্বপূর্ণ টুল লাইফের অঙ্কগুলো। প্রথম অঙ্কটা হচ্ছে আমার এইটা 1 নম্বর অঙ্ক, একটু পর দিকে অঙ্কটা। ডাটা গিভেন করে আমরা লিখবো একটি দাতব রডকে টার্নিং করার সময় দেখা গেল, টুল লাইফ বৃদ্ধি পেয়ে 25 মিনিট থেকে 50 মিনিট হলো। তার মানে প্রথমে একটা অবস্থায় ছিল, ধরো এখানে 1 নম্বর অবস্থা, আমি এভাবে লিখি আর কি, তারপরে 2 নম্বর অবস্থা। তো প্রথমে তার টুল লাইফ ছিল কত, টি ছিল কত, টি ছিল তোমার 25 মিনিট, মানে তার যে টুল যারা কাটতো তার টুল লাইফ 25 মিনিট ছিল। কিন্তু ওই ধাতু কাটার সময়, আরেকটা ধাতু কাটার সময় দেখা গেল তার টুল লাইফ
50 মিনিট পাওয়া গেল, মানে নিশ্চয়ই ধাতুটা নরম ছিল। প্রথমে যদি তার T1 = 25 মিনিট থাকে, আমরা জানি T1 25 মিনিট, কিন্তু দেখা গেল কাটার পরে সে যে টুল লাইফ পাওয়া গেল, T2 পাওয়া গেল, তাহলে 50 মিনিট। কাটার পরে যে টুল লাইফ পাওয়া গেল তা হলো কত? 50 মিনিট। আচ্ছা, যখন কাটিং স্পিড কমিয়ে, এখন কাটিং স্পিড কমাই দিলে কিন্তু টুল লাইফ বাড়বে। কাটিং স্পিড যদি কমায় দেই তাহলে কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমি প্রশ্নটা পুরোপুরি পড়লেই জিনিসটা ক্লিয়ার হইতো। আমি একটু খেয়াল করো, একটি ধাতব রডকে টার্নিং করার সময় দেখা গেলো টুল লাইফ বৃদ্ধি পেয়ে এত থেকে। কেন বৃদ্ধি এত হইলো? এটা আমি বলছি যে হয়তো ধাতুটা নরম ছিল, তা না, আসলে কাটিং স্পিড কমাই দিছে। কাটিং স্পিড যদি কমায়, মানে কাটিং স্পিড যখন, এই যে এটা যদি V1 = যখন 100 মিটার পার মিনিট যখন থাকবে, তখন তার টুল লাইফ হয়েছে এত। কিন্তু আমি যদি কাটিং স্পিড কমাই দিলে টুল লাইফ বাড়বে। কমাই দিলে তাহলে V2 = যখন ছিল 80 মিটার পার মিনিট, ঠিক আছে, তখন টুল লাইফ হয়েছে 50 মিনিট। যখন কাটিং স্পিড 100 ছিল তখন টুল লাইফ 25 ছিল, যখন কাটিং স্পিড কমাই দিছি তখন টুল লাইফ বাড়ছে। প্রশ্ন বলছে যদি 90 মিনিট করা হয়, মিটার পার মিনিট করা হয়, তাহলে টুল লাইফ কত হবে? এখন বলছে কাটিং স্পিড যদি 80 না 90 করা হয় তাহলে কত হবে? তাহলে আরেকটা স্টেপ আছে এখানে, মানে যদি স্পিডটা V3 যদি 90 করা হয়, 90 মিটার পার মিনিট করা হয়, তাহলে এই যে T3টা কত হবে, এইটাই চাইছে তোমার কাছে। যদি করা হয়, এই V3টা যদি 90 করা হয়, তখন কত হবে? T3 কত হবে, এটাই বলছে। আচ্ছা দেখো, এখন আমি 1-এর সাথে 3-এর সূত্র লিখবো না 2-এর সাথে 3-এর সূত্র লিখবো? সূত্র লিখতে হবে, T3 বের করতে হবে। তুমি যে কোনো একটা লিখতে হবে। 1-এর সাথে তুমি 3-এর সূত্র লিখতে পারো, 2-এর সাথে তুমি 3-এর সূত্র লিখতে পারো। 1-এর সাথে তুমি 3-এর সূত্র লিখতে পারো, 2-এর সাথেও তুমি 3-এর সূত্র লিখতে পারো। তাহলে আমি যদি 1-এর সাথে 3-এর সূত্র লিখি, তাহলে সূত্র হবে এরকম, দেখো, সূত্রটা হবে V1 T1 N = V3 T3 N। V1 T1 N = V3 T3 N। এখানে দেখো V1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, V3 এর মান দেওয়া আছে, T3 মান বের করতে হবে, কিন্তু N এর মান নাই। এই যে N এর মানটা নাই, N এর মানটা আমাদের নাই। N এর মান কি অঙ্কে দেওয়া আছে? দেওয়া নাই। N এর মান অঙ্কে দেওয়া নেই, কিন্তু N এর মানটা আমরা বের করতে পারি। আমরা যদি 1 এবং 2 এর জন্য সূত্র লিখি তাহলে N এর মান চলে আসে। তাহলে প্রথমে আমরা 1 এবং 2 করব। 1 এবং 2 এর জন্য লিখব কি? V1 T1 N = V2 T2 N। এখন যদি মান বসাই দিই, V1 এর মান হচ্ছে 100, ঠিক আছে, ইন্টু 25 টু দি পাওয়ার N = V2 এর মান কত? 80 ইন্টু কত? 50 টু দি পাওয়ার N। এখান থেকে N এর মান চলে আসবে, দেখো N এর মান আসবে 0.3219। এখন তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে যদি বসাই দিই তাহলে V1 এর মান কত? আচ্ছা তুমি এখানে 1 এবং 3 দিয়ে লিখবে না, 2 এবং 3 দিয়ে লিখলেও একই রেজাল্ট আসবে। আমি যদি 2 এবং 3 এর জন্য সূত্র লিখি তাহলে একই রেজাল্ট আসবে। আমি 1 এবং 2 এর জন্য লিখে ফেলছি, তাহলে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 100 ইন্টু T1 এর মান কত? 25, আর N এর মান কত? 0.3219 = V3 এর মান কত? V3 এর মান হচ্ছে 90 ইন্টু T3 মান আমাদের বের করতে হবে, ওইটার পাওয়ার N হচ্ছে 0.3219। এখান থেকে দেখো T3 একটা মান চলে আসবে, T3 মান আসবে 34.68 মিনিট, 34.68 মিনিট। এটাই অ্যান্সার। এগুলো সোজা অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কগুলো ইদানিং খুব দিতেছে পরীক্ষায়। ঠিক এই কারণে আমরা ফাউন্ডারির মধ্যে যে অঙ্কগুলো দিছি ওই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দিবে। ফাউন্ডারিতে কিছু অঙ্ক দিছি না সলিডিফিকেশন টাইম বের করার জন্য, ওই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওইগুলো যদিও আসে নাই পরীক্ষায়, কিন্তু ওইগুলো গুরুত্বপূর্ণ দিবে। দেখবে ফাউন্ডারির অঙ্ক হঠাৎ করে দিয়ে দিবে। ফাউন্ডারির অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কইরো কিন্তু। আচ্ছা আমরা পরের অঙ্ক চলে যাই। এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে আমাদের,
ভর্তি পরীক্ষায় এই অঙ্কটা আসছে। আচ্ছা, আগে ডাটাগুলো একটু বোঝার চেষ্টা করি। একটি নির্দিষ্ট পরিবেশে বা কাটিং ফ্লুইড প্রয়োগে, মানে নির্দিষ্ট পরিবেশ বলতে ওই কাটিং ফ্লুইড একটা নির্দিষ্ট পরিমাণ আছে, প্রকৃতি নিজস্ব পরিমাণের ওই পরিবেশের কথা বলছে, ও মেশিনিং কন্ডিশনে, ঠিক আছে। কাটিং টুল দিয়ে একটি স্টিল রড টার্নিং অপারেশন করার সময় কাটিং স্পিডের গতি বিসি বেড়ে 80 মিটার পার মিনিট থেকে 120 মিটার পার বৃদ্ধির কারণে টুল লাইফ 80 হতে 20 মিনিটে কমে আসে। 80 হতে 20 মিনিটে কাটিং গতি কত হলো ইকুইভ্যালেন্ট টু টুল লাইফের এত মিনিট হবে। কাটিং গতি কত হলে, আচ্ছা এখানে হলে হবে, হলো না, কাটিং গতি কত হলে ওই একই পরিবেশে টুলের লাইফ 40 মিনিট হবে। আচ্ছা, এখানে প্রশ্ন দেখে অনেকে ভয় পায় যে প্রশ্নে এত কিছু কি বলছে, তাই না? আমরা এইসব চিন্তা না করে আমরা ডাটা গিভেনটা লেখা শুরু করি, দেখবা তুমি অঙ্ক হয়ে গেছে। প্রথমে কি বলছিল, একটা পরিবেশে, একটা নির্দিষ্ট একটা পরিবেশে একটা ছিল, দেখো কাটিং টুল দিয়ে একটি স্টিল রড টার্নিং অপারেশনের সময় কাটিং এর গতি মানে কাটিং স্পিড বেড়ে এত থেকে এত হইল। তার মানে প্রথমে ছিল তার V1 ইজিক্যাল টু হইল তার 80 মিটার পার মিনিট, 80 মিটার পার মিনিট। এখান থেকে 2-এ যাবে, সে এটা বেড়ে যাবে, কাটিং স্পিড বেড়ে যাবে, যে কোনো হোক কাটিং স্পিড বেড়ে যাবে, কত হয়ে যাবে, V2 ইজিক্যাল টু হবে 120 মিটার পার মিনিট, মিটার পার মিনিট। আচ্ছা, কাটিং স্পিড বাড়ছে, বাড়ার কারণে টুল লাইফ 80 থেকে 20 হয়েছে। তার মানে এই যখন স্পিড যখন এত ছিল তখন টুল লাইফ ছিল তোমার T1 ইজিক্যাল টু ছিল 80 মিনিট, কিন্তু স্পিড বাড়াই দিছি, তাহলে টুল লাইফ কমে যাবে। টুল লাইফ কত হয়েছে, T2 ইজিক্যাল টু হয়েছে তোমার 20 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বরে, এটা হয়ে গেছে। কাটিং গতি কত হলে ওই একই পরিবেশে টুলের লাইফ 40 মিনিট হবে। তার মানে আরেকটা কন্ডিশনের কথা বলছে। এখানে টুল লাইফ কত হবে T3-তে, এটা 3 নম্বর ইয়ে, T3-তে টুল লাইফ কত হবে 40 মিনিট। বলছে এই V3টা কত। ক্লিয়ার হয়েছে? তোমরা দেখো তো, অঙ্ক প্রশ্ন পড়ে অনেক কিছু হয়, কিন্তু ডাটা গিভেন লেখার পরে দেখো অঙ্ক সোজা হয়ে যাবে। মানে যখন টুল লাইফ 40 মিনিট হবে তখন তার কাটিং স্পিড কত হবে এটা বাই করতে বলছে। তাহলে আগের মতো আমরা সূত্র লিখবো, 1-এর সাথে 3-এর সূত্র লিখতে পারি, অথবা 1-এর সাথে 2-এর সাথে 3-এর সূত্র লিখতে পারি, কিন্তু সমস্যা হলো আমাদের n নাই। n এর মান কি আছে? নাই। আমরা যে সূত্র লিখবো, ওই যে একটু আগে অঙ্ক যেটা করলাম ওই অঙ্কের মতো, দেখো n নাই। তাহলে আমি 1 এবং 2-এর জন্য আগে লিখি, 1 এবং 2-এর জন্য আগে সূত্র লিখি। সূত্র লিখলে এরকম দেখো, V1 T1 n n ইজিক্যাল টু V2 T2 n। এখানে যে মান বসাই দিই, V1 এর মান হয়েছে 80 ইন্টু T1 এর মান হয়েছে 80, দুইটাই কি 80 নাকি? হ্যাঁ, দুইটাই 80 ইন্টু n, উপরে n ইজিক্যাল টু V2 মান কত 120 ইন্টু T2 মান কত 20, উপরে n। এখান থেকে দেখো একটা n এর মান চলে আসবে, n এর মান আসবে 0.292। আমাদের বের করতে হবে এখানে। তাহলে এখন সূত্র লিখবে, 1-এর সাথে 3-এর সূত্র অথবা 2-এর সাথে 3-এর সূত্র। আমি 2-এর সাথে 3-এর সূত্র লিখি, দেখো V2 T2 n ইজিক্যাল টু V3 T3 n লেখা যায় না? আমি যদি মান বসাই, V2 এর মান কত 120 ইন্টু T2 এর মান কত 20 টু দি পাওয়ার n এর মান কত 0.292 ইজিক্যাল টু V3 এর মান আমাদের বের করতে হবে, ইন্টু T3 এর মান তো কত দেওয়া আছে 40। এখান থেকে V3 এর একটা মান চলে আসবে, V3 এর মান আসবে তোমার 97.94 মিটার পার মিনিট। এটা অ্যান্সার, ঠিক আছে। আমরা এখন 3 নম্বর অঙ্ক চলে যাই। 3 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, একটি কার্যবস্তুকে 50 মিটার পার মিনিট বেগে কাটিং এর সময় 2.5 ঘন্টা টুল লাইফ পাওয়া গেল।
আচ্ছা, আমি ডাটাগুলো লিখে ফেলি। হ্যাঁ, একটি কার্যবস্তুকে মানে আমি প্রথমে তাহলে, তোমরা কিন্তু এরকম ঘর করবা না, তোমরা আমি বোঝানোর জন্য করতেছি। যখন V1 ইজ ইকুয়াল টু 50 মিটার পার মিনিট, 50 মিটার পার মিনিট, তখন T1 ইজ ইকুয়াল টু 2.5 ঘন্টা। আচ্ছা, এখানে কি তুমি ঘন্টায় রাখবা 2.5 ঘন্টা? সমস্যা নাই। কেন সমস্যা নেই একটু পর বুঝো। একক লিখে যদি করি তাহলে তো বুঝতে পারবো সমস্যা নেই, কারণ এটা মিনিটে রাখছো, এটা মিটার পার মিনিট, এটা আবার ঘন্টায় রাখলে কোনো সমস্যা হবে না। কারণ হলো আমরা একক কাটাকাটি চলে যাবে, বা 1 ঘন্টা বা আওয়ার টুলে পাওয়া গেলো। আচ্ছা, এটা গেলো 1 নম্বরে। এরকম ছিল, একটি কার্যবস্তুকে 50 মিটার পার মিনিট বেগে কাটিংয়ের সময় 2.5 ঘন্টা টুল লাইফ পাওয়া গেল। তুমি থাকলে 2.5 ঘন্টার মিনিটে নিতে পারো তুমি যদি ভয় পাও, কিন্তু আমি জানি এটা কাটাকাটি চলে যাবে, এটা ঘন্টা ঘন্টায় থাকবে। এই মিনিট মিনিট কাটাকাটি চলে যায়, শুধু ঘন্টা থাকবে। টুল লাইফ পাওয়া গেলো। যদি টুলটির কাটিং স্পিড 20% কমানো হয়, তার মানে কাটিং স্পিড কত ছিল? কাটিং স্পিড ছিল 50, 20% কমাইতে হবে, তাহলে V2 ইজিক্যালটা কত হবে? এটা হিসাব করে বের করে নেই। V2 ইজিক্যালটা হবে, আলাদা হিসাব করি, V2 ইজিক্যালটা হবে তোমার 50 থেকে কমবে মাইনাস এই যেরকম 20%, এই যে 50 ইন্টু 20, এইটা বের করা বুঝবো নাকি দেখো তো। V2টা ইজিক্যাল টু আগে ছিল 50, হ্যাঁ আগে ছিল 50, মাইনাস করবো কত, কমছে কতটুকু, 50-এর 20%, 50-এর 20%, 20% মানে 100/20, তাহলে এখান থেকে আসবে তোমার তোমার 40 মিটার পার মিনিট। তারপর V2 ইজিক্যাল টু 40 মিটার পার মিনিট, 40 মিটার পার মিনিট। এটা অনেকে বুঝে না হয়তো, তাই না? এটা দেখো, স্পিড 20% কমানো হয়, স্পিড ছিল 50, কমাইছে 20%, তাহলে আছে কত, 40। সোজা হিসাব দেখা। তাহলে টুল লাইফ নির্ণয় করা, যে টুল লাইফ কত হবে, T2 ইজিক্যাল টু কত হবে। ঠিক আছে, টুল লাইফ। আচ্ছা, এখানে দেখো আবার বলছে 2 ঘন্টা, এটা হচ্ছে 2 নাম্বার, 2 ঘন্টা টুল লাইফের জন্য, এটা 2.5 ঘন্টার জন্য। আরেকটা কন্ডিশনের কথা বলছে, এখানে বলছে টুল লাইফ হয়েছে 2 ঘন্টা, T3 2 আর, তখন কাটিং স্পিড কত হবে, V3 ইজিক্যাল টু হোয়াট। আর এন এর মান এখানে দেওয়া আছে 27, এন এর মান কত দেওয়া আছে, 27। আমরা আগে যে অঙ্কগুলো করলাম, ওখানে দেখো এন এর মানটা সবসময় পয়েন্টে হয়েছে, কিন্তু এখানে এন এর মানটা 27 হলো কেন? এখানে আমার মনে হয় এন এর মানটা 27 হবে না, এটা 0.27 হবে, ভুল আছে এটা। কারণ এন এর মান এত হইতে পারে না, তো এন এর মানটা এত হইতে পারে না, তাহলে এন এর মান হবে, আমার যেটা ধারণা এটা হচ্ছে 0.27 হবে, 0.27 হবে। কারণ আগের যে 2টা অঙ্ক করলাম আমরা, ওখানে এন এর মান 0.29, 0.3 এরকম আসছে না, তাহলে এখানে 27 হবে কেন, এটা হচ্ছে 0.27 হবে। ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নাও, এন এর মানটা 0.27 হবে, এন ইজিক্যাল টু পয়েন্ট, আমি বই কারেকশন করে দিতেছি 0.27। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে তাহলে 1 এবং 2 এর জন্য আমরা T2 বের করে ফেলি, পরে এটা বের করবো সোজা। প্রথমে আমি 1 এবং 2 এর জন্য সূত্র লিখতেছি। দেখো, আমরা অনেক জটিল জটিল অঙ্ক করছি, থার্মোডাইনামিক্স, মেকানিক্স, ফ্রি বডি, এইসব অঙ্ক কি ব্যাপার নাকি কোনো? সূত্রটা মুখস্থ রাখলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু না করাইলেও হয়, না করাই দিলেও তোমরা পারতা, কিন্তু করাই দেওয়া তো দায়িত্ব, এই জন্য করাই দিতেছি। এখন দেখো তাহলে কি সূত্র লিখবো, V1 T1 N ইজিক্যাল টু V2 T2 N। এখানে যদি মান বসাই দিই, V1 এর মান কত, 50, ইন্টু T1 এর মান কত। আচ্ছা, এখানে যে একক কাটাকাটি চলে যাবে এটা দেখায়, হ্যাঁ একটু, আমি ঘন্টায় রাখছি তো, আমি এককগুলো লিখে দেখাই একটু। বা V1 এর মান কত, 50, এককটা হইল তোমার মিটার পার মিনিট, মিটার পার মিনিট, এককটা লিখলাম, ইন্টু T1 এর মান কত, 2 ঘন্টা, 2.5, এককটা হবে তোমার আওয়ার।
ইজিক্যাল টু বি2 মান কত, বি2 মান হয়েছে 40, এককটা কি হবে মিটার পার মিনিট, মিটার পার মিনিট, তারপরে ইনটু টি2। এখন দেখো এককটা তুমি দেখলে বুঝতেছো যে এই মিটার পার মিনিট, এই মিটার পার মিনিট, এই মিটার পার মিনিট কাটাকাটি যাবে, সুতরাং আওয়ারটা থেকে যাবে, শুধু এই আওয়ারটা থাকতেছে। তাহলে এখানে মিটার পার মিনিট থাকলে, মিটার মিনিটে থাকলে, এখানে আওয়ারে থাকলে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বলো দেখি টি2 কত আসে, এখানে হিসাব করলে টি2 একটা মান পাওয়া যাবে। টি2 মান হয়েছে 5.71 ঘন্টা, 5.71 ঘন্টা অ্যান্সার। এখন আমি এই 2 এবং 3-এর জন্য সূত্র লিখবো, অথবা 1 এবং 2-3-এর জন্য সূত্র লিখবো, 1 এবং 3-এর জন্য সূত্র লিখবো, অথবা 2 এবং 3-এর জন্য সূত্র লিখবো, কারণ 2-এর শব্দটা জানি তো এখন আমরা। তাহলে আমি 1 এবং 3-এর জন্য সূত্র লিখি, তাহলে এরকম হবে দেখো, b1 t1 n ইজ ইকাল টু b3 t3 n। এই b1 এর মান জানি, t1 এর মান জানি, এখান থেকে b3 মান চলে আসবে। বাকিটা করে নিও, এত সোজা অঙ্ক এভাবে করা ঠিক না, করে নিতে পারবে না। আমরা পরের অঙ্কে চলে যাই, শেষ অঙ্কটা আমাদের আজকের জন্য শেষ অঙ্ক। একটি কাটিং টুলের কাটিং স্পিড 25 মিটার পার মিনিট। তাহলে আমি লিখে ফেলি, দেখো কি দেওয়া আছে, v1 দেওয়া আছে কত, 25 মিটার পার মিনিট। ধরলাম এটা 1 নম্বরে। পুনরায় গ্রাইন্ডিং রাখ পর্যন্ত টুল লাইফ হয় 1 ঘন্টা, মানে টি1 দেওয়া আছে 1 ঘন্টা, টি1 ইজিক্যালটা দেওয়া আছে তোমার 1 ঘন্টা, 1 আওয়ার। আচ্ছা 1 আওয়ার মানে 60 মিনিট, এখানে কিন্তু ঘন্টায় রাখলে হবে না, একটু পরে বুঝবা। এখানে মিটার পার মিনিট আছে, এখানে ঘন্টায় রাখলে হবে না, এটা মিনিটে রাখতে হবে। কেন রাখতে হবে তুমি একক লিখলেই বুঝবা, পরবর্তী যখন অঙ্ক করবা, অঙ্ক করার সময় একক লিখলে বুঝবা যে কাটাকাটি যায় না। একটু আগে অঙ্কে যেটাকে 3 নম্বর অঙ্ক করলাম, ওখানে কিন্তু একক কাটাকাটি চলে গেছে, কিন্তু এখন কাটাকাটি যাবে না, টুলে পাওয়া যায়। যখন কোনো মাইল্ড স্টিলের রাফনেস কাটা হয়, কি পরিমাণ সম্ভাব্য টুল লাইফ হবে যদি উক্ত মাইল্ড স্টিলকে হালকা ফিনিশিং ভাবে কাটা হয়। একটা মাইল্ড স্টিলের টুল কাটবা, যদি রাফ ভাবে কাটো তখন টুল লাইফ পাওয়া যায় 1 ঘন্টা, কিন্তু মসৃণ ভাবে কাটলে টুল লাইফ কত হবে বুঝতে পারছো। ধরে নাও এন ইজিক্যাল টু, এন এর মান দেওয়া আছে 1/8, রাফনেস জন্য এন ইজিক্যাল টু ফিনিশিং এর জন্য। বুঝাইতে পারছি। আচ্ছা 2 নাম্বার জিনিসটা লিখি আর কি, 2 নাম্বার জিনিসটা আচ্ছা 2 নাম্বার কন্ডিশনে আমাদের এখানে কি কাটিং স্পিড কমাইছে, আগের অঙ্কে দেখো 3 নাম্বার অঙ্কে কাটিং স্পিড কমাইছে, কমানোর ফলে টুল লাইফ ভিন্ন হয়েছে, এখানে কিন্তু কাটিং স্পিড কমায় নাই। আচ্ছা কাটিং টুল ম্যাটেরিয়াল কি অন্য চেঞ্জ করছে, চেঞ্জ করে নাই। ফিট বা ডেপথ অফ কাটে কোনো পরিবর্তন আনছে, আনে নাই। তাহলে কি এখানে কেন টুল লাইফ চেঞ্জ হবে, কাটিং স্পিড কিন্তু একই থাকবে। এখানে v1 যে কাটিং স্পিড ছিল, v2-তে একই কাটিং স্পিড থাকবে, v2-তে থাকবে 25 মিটার পার মিনিট। কেন বলতে পারবা, কারণ এখানে কাটিং স্পিড চেঞ্জ করে নাই, অঙ্কে বলে নাই। 3 নম্বর অঙ্কে দেখো বলছে কাটিং স্পিড চেঞ্জ করে, কিন্তু এখানে কিন্তু কাটিং স্পিড চেঞ্জ করার কথা বলে নাই। তাহলে এখানে যে কাটিং স্পিড, এখানে একই কাটিং স্পিড থাকবে। তাহলে এখানে যে টুল লাইফ হবে, এখানে একই টুল লাইফ হওয়ার কথা না, টি2 একই হওয়ার কথা না, কিন্তু টি2 একই হবে না। কারণ কি, কারণ রাফভাবে কাটছে একবার, তাহলে টুল লাইফ কম হবে, আর মসৃণভাবে কাটলে টুল লাইফ বেশি হবে। আমি যদি আস্তে আস্তে কাটি তাহলে টুল লাইফ বেশি হবে, আর যদি মানে এই আমি যে কাটিং টুলটার এদিকে নেব, এই যে এটা কি তুমি রাফভাবে নিবা না মসৃণভাবে নিবা, যদি রাফভাবে নিলে টুল লাইফ একরকম হবে, মসৃণভাবে নিলে টুল লাইফ একরকম হবে, এইটাই হয়েছে ঘটনা। তাহলে এখানকার এন ইজিক্যাল টু, এই রাফভাবে কাটছে, এটা হচ্ছে রাফভাবে কাটছি, রাফভাবে কাটার জন্য এন ইজিক্যাল টু হয়েছে, এন ইজিক্যাল টু 1/8, এন ইজিক্যাল টু 1/8। আর এখানে যদি কাটি তাহলে এন ইজিক্যাল টু কত, 1/10। ঠিক আছে, বুঝতে পারছো।
আচ্ছা, এখানে দেখো এইটা আর এটা কিন্তু একই রকম লেখা যায় না, করা যায় ওইভাবে। আমি যদি সূত্র লিখি, সূত্র লিখলে কিন্তু সূত্রটার ওইরকমভাবে কি হয় না। আমি দেখাচ্ছি, ধরো বই যেভাবে করছে আমরা ওইভাবে না করি, আমি অন্যভাবে করি। এই যে এইভাবে লিখবো, v1 t1 n ইজ ইকাল টু v2 t2 n, লেখা যায় না? কিন্তু এখানকার n আর এখানকার n একরকম না, এটা মনে রাখবা। এখানকার n আর এখানকার n একরকম হবে না। v1 t1 n ইজ ইকাল টু v2 t2 n, এইভাবে লিখলে বইয়ের মতো করে করার দরকার নেই, এইভাবে তুমি লেখো v1 t1 n ইজ ইকাল টু v2 t2 n। তাহলে আমি যদি মান বসাই দিই, বইয়ের মতো যাচ্ছি না আমি, v1 এর মান কত? 25। একক কী হবে বলো দেখি? মিটার পার মিনিট, ইন্টু t1 এর মান কত? 60। একক কী হবে? একক হবে মিনিট। এখানে কিন্তু মিনিট মিনিটে এরকম হবে, তাই না? কাটাকাটি যাবে, যে মিনিট মিনিট কাটাকাটি যাবে। ইজ ইকাল টু v2 এর মান কত? 25। একক কি? মিটার পার মিনিট, মিটার পার মিনিট, ইন্টু t2 এর মান কত? t2 এর মানটা আমাদের বের করতে হবে, t2 এর মানটা আমাদের বের করতে হবে। আর এখানে যেটা করতে হবে, এই যে t1 এর উপরে যে এনটা দিবা, এই এনটা দিতে হবে 1/8। এনটা কত দিতে হবে? এই যে এখানে 1/8। আর এই t2 এর উপরে যেটা দিবা, এটা হচ্ছে 1/10। এখান তুমি ক্যালকুলেশন করো, দেখো t2 চলে আসছে। t2 ইজ ইকাল টু আসবে 166.7 মিনিট। অ্যান্সার। ঠিক আছে, বইয়ের মতো বইয়ে যেভাবে করছে ওটা ঠিক আছে, কিন্তু এইভাবে করলে তো সহজ হয়ে যায় আরও। তো এই ছিল আমাদের টুল লাইফের অঙ্ক এবং টুল লাইফ নিয়ে আলোচনা। আগামী ক্লাসে আমরা কাটিং টুলের, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের যে বিভিন্ন অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। আর তোমাদের তো পরীক্ষা হচ্ছে, থিওরি পরীক্ষা যেটা হচ্ছে ওইটা সম্পর্কে বলি। আমরা গত ক্লাসে ফাউন্ডি পরীক্ষা নিয়েছি, ফাউন্ডির যে প্যাটার্নের উপরে যে থিওরিগুলো লিখতে দিছি, প্রশ্ন করছিলাম ওই রকম, কিন্তু তোমরা কেউ লিখতে পারো নাই। আগামী ক্লাসে মোল্ডিং বালির উপরে পরীক্ষা আছে। হ্যাঁ, এখন তুমি যে থিওরি, যে লেখার যে এটা সক্ষমতাটা, এটা বৃদ্ধি পাবে যদি তুমি পরীক্ষা দাও। মুখস্থ করলে কিন্তু হবে না, থিওরি লেখার ক্ষমতা থাকতে হবে। কেন? কারণ হলো যে থিওরি তোমার মুখস্থ পড়ে গেল, ওইটা কিন্তু হুবহু আসবে না। দেখুন প্রশ্ন কিন্তু গত পরীক্ষায়, গতকালকে যে পরীক্ষাটা হইলো, ওই পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন কিন্তু আমি ঘুরাই দিছি, এবং ঘুরায় লেখার সক্ষমতা তোমার থাকতে হবে। এই জন্য আমরা যেটা পরিকল্পনা করছি, প্রতি একদিন পরে পরে থিওরি এরকমভাবে পরীক্ষা হবে, টপিকস অনুযায়ী পরীক্ষা হবে। আমি ঘুরায় প্রশ্ন করব, ঘুরায় লেখার ক্ষমতা তুমি অর্জন করো। আর এইটা আমি ওই প্রশ্ন ঘুরায় লেখার পরে উত্তরটা যে ঘুরায় লিখতে হয়, ওই লেখাটা আমি দিয়ে দিব তোমাদের। যে প্রশ্নটা তোমাদের পরীক্ষা দিলা গতকালকে, ওই প্রশ্নটার সমাধানটা আমি কিভাবে ঘুরায় লিখতে হয় প্রত্যেককে আমি দিয়ে দিব। ধরো আগামীকাল পরীক্ষা আছে আমাদের, আগামীকাল আসলে আমরা ওইটা তোমার আবার দিয়ে দিব, যে প্রশ্ন উত্তরটা আসলে সঠিকভাবে কীভাবে লিখতে হবে। আর থিওরি তো অর্ধেক থাকে, অনেক থিওরি থাকে। সুতরাং থিওরি নিয়ে আমাদের পরিকল্পনাটা হচ্ছে এরকম যে একদিন পর পরে থিওরি পরীক্ষা মাস্ট হবে, এটা অতিরিক্ত পরীক্ষা। ঠিক আছে, সুতরাং থিওরি পরীক্ষাগুলো তোমরা দিবা ইনশাল্লাহ, তাহলে চান্স পেয়ে যাবে। ম্যাথ তো অনেক আছে, ম্যাথ তো তোমার অনেক পড়ছো ম্যাথ, তাই না? কিন্তু থিওরি কিন্তু অনেক বেশি আসে। থিওরি যদি নাম্বার উঠাতে পারো, আর আমি যেটা দেখলাম, বানানি লিখতে পারে না। আমাদের মতি পরীক্ষা দিছে, সে ঠিকমতো বানানি লিখতে পারে না। মানে হাসতেছি, আমি পুরা হাসতেছি যে সে লংয়ের একটা ছেলে, সে মূল বানান লিখতে পারে না, এইটা বানান লিখতে পারে না, কি লিখছে? হ্যাঁ, তাহলে সে লিখবে কিভাবে লংয়ের ছেলে যদি এই অবস্থা হয়? দেখতেছি, আমি খাতা দেখতেছি, খাতা দেখে আমি প্রত্যেকটা খাতায় একবার লাইন বাই লাইন পড়ে দেখব, প্রত্যেকটা খাতা দেখবো, আমি লাইন বাই লাইন দেখবো তোমরা কোথায় কি লেখছো, কেন লেখছো, তাই না? ঠিক আছে, তারপর তোমরা ওই যে আমার যে সমাধানটা, ওইটা দেখা তোমরা ঠিক করে নিবা এটা। ঠিক আছে, আবার যে পরীক্ষাগুলো হচ্ছে, এই আমি তোমাদের একটা বলে দিই, প্রশ্ন আউট করে দিই। এই যে একদিন পর পর যে থিওরি পরীক্ষাগুলো হচ্ছে,
এই প্রশ্নই আবার তোমার ফাইনাল দিব যখন ফুল একসাথে পরীক্ষা, মনে করো ফাউন্ডি আমি 3টা 4টা পরীক্ষা নিব, ভেঙে ভেঙে পরীক্ষা নিব। প্রথমে নিছি প্যাটার্নের উপরে, তারপর নিলাম মোল্ডিং বালির উপরে, তারপর মোল্ডিং ত্রুটির উপরে নিব, তারপর বিভিন্ন ধরনের কাস্টিং পদ্ধতির উপরে নিব। ঠিক আছে, সমস্ত কিছুর যে প্রশ্নগুলো আমি করব প্রতি একদিন পরে পরে ওই প্রশ্নটাই আমি আবার তোমার ওই যে মূল পরীক্ষা ওইটা দিব, মানে প্রশ্ন আউট করে দিলাম। মানে গত ক্লাসে যে প্রশ্নটাই তুমি পরীক্ষা দিছ ওই প্রশ্নটাই আমি আবার তোমার যখন ফাউন্ডি পরীক্ষা হবে, একসাথে যখন পরীক্ষা হবে তখন ওই প্রশ্নটাই দিব। বুঝতে পারছো? তার মানে তুমি একবার পরীক্ষা দিলা, দেওয়ার পরে তোমার নিজের মন মতো লেখছো, তারপর তুমি আমি তোমার একটা সমাধান দিলাম, ওইটা তুমি দেখলা, দেখার পর তুমি আবার মন মতো লেখবা, তাহলে দেখবা থিওরি তোমার আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।